বাঙালির স্মৃতিশক্তি সম্পর্কে বলা হয়, ইংরেজিতে বলা হয় গোল্ড ফিশ মেমোরি। গোল্ড ফিশ এর একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে সে কিছুক্ষণ আগে কি করেছে একটু পরে সে ভুলে যায়। বাঙালির এই ইতিহাস বিস্মৃতি মূলত বাঙালির যতগুলো সমস্যা হয়েছে তার প্রধান নিয়ামক শক্তি কিন্তু এটি। ভাষা আন্দোলন এবং সেই আন্দোলনের গভীরতর অর্থ এবং সেই আন্দোলনের মহানায়ক এবং নায়কগণ যারা আমাদের প্রাত্যহিক জীবনের উদাহরণস্থল হতে পারত তাদের নিয়ে আমরা গবেষণা করিনি। এবং একই সাথে যে ভাষাটাকে কেন্দ্র করে আমরা এত উদ্বেলিত হই সেই ভাষাটাকে নিয়েও কিন্তু আমরা গবেষণা করিনি। ধরুন ডক্টর মোহাম্মদ শহীদুল একটা চমৎকার কথা বলেছিলেন, তিনি একটা ব্যাকরণ রচনা করেছিলেন। প্রথম লাইনটি ছিল, বাংলা ভাষা এখন আর সংস্কৃতির দুহিতা নয়। আচ্ছা, এই কথাটাকে খুব মূল্যবান কথা এই কারণেই বলছি যে আমি জানি যে বাংলা ভাষার যে শব্দ ভাণ্ডারগুলোকে আমরা যখন ভাগ করি কি বলি, বিদেশি শব্দ, তৎস শব্দ, অর্ধ তৎস এবং খাঁটি বাংলা। আচ্ছা, লক্ষ্য করেছেন খাঁটি বাংলা, তার মানে কিছু শব্দ রয়েছে যেটি তৎসম না, তদ্ভব না, বিদেশি না, খাঁটি বাংলা। এই খাঁটি বাংলা শব্দগুলোর বাকি অংশটা কি হলো? আমরা এখন জানি যে আজ থেকে অনেক বছর আগে যখন উত্তর ভারতে সংস্কৃত ভাষী, বলা উচিত যে বেদ ভাষী লোকেরা আমাদের অঞ্চলটা দখল করলো এবং এক ধরনের আর্যকরণ করলো, সেই আর্যকরণ করার মধ্য দিয়ে আমাদের ভাষার একটা বেশিরভাগ অংশ হারিয়ে গেল। যেমন পারস্যে আরবরা দখল করার পরে ফার্সি ভাষার একটা অংশকে তারা বদলে দিয়েছিল, ঠিক সেই ব্যাপার আর্যকরণ ঘটল। তাহলে আর্যকরণের এই প্রবল স্রোতকে উপেক্ষা করে বাংলা ভাষার যে শব্দগুলো বেঁচে রইল, সেই বেঁচে থাকার পরে ক্রমাগত যে একটা স্রোত তৈরি করলো, সেই সেতুবন্ধগুলো রচনা করে বাংলা ভাষার ইতিহাস রচনার দিকে কিন্তু আমরা কখনো যাইনি। এটি হচ্ছে গবেষণার ক্ষেত্রে 21শে ফেব্রুয়ারির চেতনাকে অবহেলা করার একটি প্রধান জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে আমরা মানুষেরা আমাদের ভাবনা জগতে যদি একটি মানদণ্ড স্থাপন করতে না পারি, যে মানদণ্ডের সাথে তুলনা করে আমরা বিচার করব, সেই মানদণ্ডের জায়গাটা কিন্তু আমরা এখনো বাঙালি জাতির বিকাশ সেই মানদণ্ডটা স্থাপন করিনি। যেমন ধরুন, বাংলা ভাষায় আমাদের যতগুলো আদিবাসী বা উপজাতি রয়েছে তাদের ভাষার কি পরিমাণ অবদান রয়েছে সেটাও কিন্তু আমরা বের করি না। তার মানে এটা কি, বাংলা ভাষাটাকে তো তাত্ত্বিকভাবে এটাকে প্রতিষ্ঠিত করার জন্য যে কাঠামোগত প্রয়াস, সেই জায়গায় আমার সবগুলো সরকার এবং আমার বিশ্ববিদ্যালয়গুলো একেবারেই কিন্তু নজর দেয়নি। অন্যদিকে আরেকটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো একটি ভাষা কখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যখন সেই ভাষী মানুষগুলো তার নিজের ভাষাতে এমন কিছু গুরুত্বপূর্ণ কাজ, আবিষ্কার বা লেখালেখি করেন যেটি বিশ্বের জন্য খুব দরকারি। সেই জায়গাটায় তাহলে গবেষণার দরকার। সেটি কিন্তু শুধু বাংলা ভাষাভিত্তিক গবেষণা না, আমাদের দেশের সমস্ত তরুণ ছাত্রদেরকে নানাভাবে গবেষণার সাথে যুক্ত করে সেই মূল্যবান জ্ঞান গর্ভ প্রযুক্তির বিষয়ক যে বিষয়গুলো রচিত হওয়া দরকার, সেগুলো করলেই কিন্তু পৃথিবী আমাদেরকে গুরুত্ব দেবে। সরকারিভাবে ভাষা সংরক্ষণ করা যায় কি না? দেখুন, পৃথিবীতে সবসময় একটা অদ্ভুত ব্যাপার দেখা গিয়েছে, যখন কোনো ভাষা সরকার গ্রহণ করে, সরকারের দরবারে সেটা লালিত হয়, তখন হয়ে যায় দরবারি ভাষা। প্রতিবারই তার বিপরীতে কিন্তু একটি লোকভাষার উদ্ভব ঘটে। বাংলা ভাষার উদ্ভবের পেছনে সেটা কিন্তু বড় একটা ব্যাপার। ধরুন, এই ভারতবর্ষে যখন পুষ্যমিত্রের সময়ে বেদ ভাষাকে সংস্কার করে সংস্কৃত ভাষা করা হলো এবং সংস্কৃত ভাষা হয়ে গেল তৎকালীন সরকারের ভাষা, তখন সাধারণ মানুষ সংস্কৃতিকে ত্যাগ করে তদ্ভব ভাষা থেকে শুরু করে পালি ইত্যাদি গ্রহণ করলো এবং তারপরে অশোক পর্যন্ত কিন্তু পালির একটি রাজত্ব চলল। পালি যখন চলছিল, পালির বিপরীতে কিন্তু
বঙ্গ মানে ব্রাত্য মানুষেরা, সাধারণ মানুষেরা বাংলা ভাষাকে গ্রহণ করেছিল। দেখুন, খুব বেশি দিন আগের কথা না, যখন বাংলা ভাষার সাধু রূপটি বঙ্কিমচন্দ্র ইত্যাদি, রবীন্দ্রনাথ প্রমুখের হাত ধরে যখন একটি দরবারি জায়গায় চলে যেতে শুরু করলো, তখন কিন্তু চলিত বাংলার উদ্ভব হলো, যেটার ব্যাপারে রবীন্দ্রনাথ প্রথমে নাক কুচকালেও পরে তিনি আবার গ্রহণ করেছিলেন। এবং আপনি লক্ষ্য করেছেন, চলিত ভাষাকে যখন পণ্ডিতগণ গ্রহণ করছেন, তখন কিন্তু এখনকার বাংলায় দুই বাংলায় নতুন কিছু শব্দ, যেমন খুব বেশি যন্ত্রণা দেয়াকে এখনকার তরুণীরা বলে প্যারা, এই প্যারা দিস না। এই শব্দটি 10 বছর আগে আমার বা শান্তার বা পিনু ভাইয়ের জানা ছিল না। তার মানে নতুন গ্রহণ করছে, অর্থাৎ মনস্কতাকে গ্রহণ করছে।